হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 1 এর গ্রুপ বি এর কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 721। দেখো, গ্রুপ বি প্রথম কোশ্চেনে বলেছে কার্বন বিহীন একটি জ্বালানির নাম লিখো। অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন, বা তোমরা তরল হাইড্রোজেনও লিখতে পারো, কোনো সমস্যা নাই। হাইড্রোজেন হচ্ছে। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? অ্যান্সার হবে আয়নোস্ফিয়ার বা আয়ন মণ্ডল। আয়ন মণ্ডল। পরের কোশ্চেনে বলেছে, এটা হচ্ছে ট্রোপোপোজ শব্দের অর্থ। ট্রোপোপোজ শব্দের অর্থ হচ্ছে ট্রোপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের স্তর বা অঞ্চলকে বলা হয় ট্রোপোপোজ। তাহলে কি লিখবো আমরা? ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝের স্তর বা অঞ্চল। বোঝা গেল? তাহলে ট্রোপোপোজ এর অর্থ হচ্ছে ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের স্তর বা অঞ্চল। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, যে একই উষ্ণতায় ও চাপে সম আয়তন কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। এটা হবে কি? মিথ্যা। আমরা জানি অ্যাভোগাড্রোর সূত্র থেকে সম আয়তন একই উষ্ণতায় ও চাপে সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, আর সেই অণুর সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যক অণু Na, যার মান হয় 6.022 বা 23 × 10⁻23। এটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যার মান। তাহলে সম আয়তন সমস্ত গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু বর্তমান, তার মান হচ্ছে কত? 6.022 × 10⁻23। যখন কি উষ্ণতা চাপ স্থির থাকবে। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এগুলো শর্ট কোশ্চেনও আসে কিন্তু। পরের কোশ্চেন দেখো কি বলেছে, যে গ্যাসের ব্যাপন প্রক্রিয়া গ্যাস অণুগুলির কোন ধর্মের সাক্ষ্য বহন করে? কোন ধর্মের সাক্ষ্য বহন করে? সেটা হচ্ছে আপেক্ষিক গতি। তাহলে অ্যান্সার হবে আপেক্ষিক গতি। আপেক্ষিক গতি। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে তাপীয় রোধাঙ্ক বলা হয়। এটা হবে সত্য, এটা ঠিকই দেওয়া আছে। এখানে কিন্তু সত্য মিথ্যা বলেনি, কিন্তু এটা অ্যান্সার হতো বা কোশ্চেন হয়তো এরকম থাকতো যে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে কি বলে, কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে তাপ পরিবাহিতাঙ্কের অনন্যকে তাপীয় রোধাঙ্ক বলে। এটা সত্য, এটা ঠিকই আছে। পরের কোশ্চেন কি বলছে দেখো, কোন ব্যক্তির ত্রুটিপূর্ণ চোখের জন্য ডাক্তারবাবু একটি উত্তর লেন্স যুক্ত চশমা নেয়ার পরামর্শ দিলেন। ব্যক্তিটির চোখে কি সমস্যা হয়েছে? সমস্যা বলতে কোন রোগের কথা বলা হয়েছে এখানে? কি বলেছে? উত্তর লেন্স ব্যবহার করতে বলেছে। তাহলে উত্তর লেন্স ব্যবহার করা হয় কখন? যখন দীর্ঘ দৃষ্টি ত্রুটি হয়। দীর্ঘ দৃষ্টি ত্রুটি বা ইংরেজিতে বলে হাইপারমেট্রোপিয়া। দেখো, তাহলে এখান থেকে কি কি কোশ্চেন হয়। ফার্স্ট হচ্ছে, আর একটু বলে দিই আবার, যে দীর্ঘ দৃষ্টিদোষ বলতে কি? দীর্ঘ দৃষ্টিদোষ বলতে হচ্ছে সামনের জিনিস ভালোভাবে দেখা যায় না, কিন্তু দূরের জিনিস দেখা যায়, সেটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। তাহলে কি কি কোশ্চেন হয় এখান থেকে, যে দীর্ঘ দৃষ্টি ত্রুটির জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? তাহলে উত্তর লেন্স ব্যবহার করা হয়। উল্টো দিক থেকে উত্তর লেন্স কোন সমস্যার জন্য ব্যবহার করা হয়? তখন হবে দীর্ঘ দৃষ্টি ত্রুটি। আর এটাও তোমরা ইংরেজিটাও তোমরা মনে রাখবে, হাইপারমেট্রোপিয়া। পরের কোশ্চেনে কি বলেছে দেখো, উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 5 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত? আমরা জানি r হয় 2f। এখানে ফোকাস দূরত্ব দিয়েছে কত? 5। তাহলে r হবে কত? 2 × 5 সমান হচ্ছে 10 সেমি। ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 10 সেমি। এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে দেখো, আপাতন কোণ বাড়লে মাধ্যমের প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে? তাহলে আপাতন কোণের উপর প্রতিসারাঙ্কের কিভাবে নির্ভর করে সেটা আমাদের মনে রাখতে হবে। তারপরে আমরা বলতে পারবো যে এর দৈর্ঘ্য বাড়বে, এর পরিমাণ বাড়বে না কমবে। দেখো, প্রতিসারাঙ্ক বাড়বে না কমবে। আপাত কোণ যদি বাড়ে বা কমে, প্রতিসারাঙ্কের কোনো পরিবর্তন হবে না।
এটা তোমরা মনে রাখবে যে অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত থাকে, অপরিবর্তিত থাকে কখন? যখন আপাতন কোণের পরিবর্তন হয়। পরিবর্তন বলতে বাড়তেও পারে কমতে, তাহলে আপাত কোণের মানের উপর প্রতিসরাঙ্ক নির্ভর করে না, এটা মাথায় রাখবে। তাহলে এর সঙ্গে তোমরা কিছুগুলো কোশ্চেন মনে রাখবে যে প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট, প্রতিসরাঙ্ক নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। 2 নম্বর, মাধ্যমের ঘনত্ব। 3 নম্বর, তাপমাত্রা। ঠিক আছে, তাহলে কি পেলাম যে প্রতিসরাঙ্ক আপাত কোণের উপর নির্ভর করে না, নির্ভর করে 3টে বিষয়ের উপর, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, মাধ্যমের ঘনত্ব আর তাপমাত্রা। এই 3টি বিষয়ের উপর নির্ভর করে প্রতিসরাঙ্ক। তাহলে অ্যান্সার হলো অপরিবর্তিত থাকে। পরের কোশ্চেন বলেছে 3 পিন প্লাগের মোটা পিনটি কি নির্দেশ করে? এটি হচ্ছে আর্থিং তার, আর্থিং লাইন নির্দেশ করে হচ্ছে মোটা পিন। এখান থেকে আবার কোশ্চেন হয় যে আর্থিং লাইনের কোন বর্ণ ব্যবহার করা হয়? এটা হচ্ছে সবুজ বা হলুদ। এটাও কোশ্চেন হয় কি আর্থিং তার কোন কালারের ব্যবহার করা হয়? সেটা হচ্ছে সবুজ বা হলুদ। পরের কোশ্চেন দেখো কি বলেছে, রূপর রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে রূপর রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে বোঝায় যে 1 ঘন সেন্টিমিটার 1 সেমি কিউব আয়তনের রূপর মধ্যে রূপর তৈরি একটি উপাদানের রোধটা হচ্ছে 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম। কি হলো তাহলে যে রূপর রোধাঙ্ক 1.66 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে কি বোঝায়? 1 ঘন সেমি, এই যে সেমি, তাহলে 1 ঘন সেমি আয়তনের রূপার তৈরি একটি উপাদানের রোধের পরিমাণটা হবে 1.66 ইন্টু 10⁻⁻6। বোঝা গেল? পরের কোশ্চেনে কি বলেছে যে একটি তারকে দুভাগ করলে রোধ ও রোধাঙ্কের কি পরিবর্তন? রোধ কি আর রোধাঙ্ক কি আর প্রপোর্শনাল টু হয় এল বাই ই। সেখান থেকে আমরা পাই আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এল। এই রোটা হচ্ছে রোধাঙ্ক, আর হচ্ছে কি রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্র। তাহলে আর এর সাথে আমরা যদি দেখি আর প্রপোর্শনাল টু কি হচ্ছে এল স্কয়ার বাই না এল বাই এ, আর ইকুয়াল টু হচ্ছে এল বাই এ। এখন দেখো আরটা হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে অর্ধেক, হচ্ছে দৈর্ঘ্য যদি অর্ধেক হয় তাহলে সমানুপাতিতে পরিবর্তিত হবে, তাহলে এল বাই 2 হবে। তাহলে দৈর্ঘ্য রোধ কি হবে? কমবে। আর রোধাঙ্ক দেখো, রোধাঙ্ক কি ধ্রুবক, তাহলে দৈর্ঘ্যের উপর রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না, তাহলে রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে, অপরিবর্তিত। ঠিক আছে, তাহলে রোধ হচ্ছে কমবে আর অপরিবর্তিত থাকবে হচ্ছে কি রোধাঙ্ক। আশা করি সমস্যা নেই কিছু। এই সম্পর্কটা তোমরা একটু ভালো করে রাখবে যে আর এর সঙ্গে এল আর এর সম্পর্ক। এখান থেকে আবার কোশ্চেন দেয় যে যদি এ বাড়ে তাহলে আর এর মান কি হবে? তাহলে এ যদি বাড়ে তাহলে আর এর মান কি? তার কারণ আর সমানুপাতিক 1/e। এ হচ্ছে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। পরের কোশ্চেনে কি বলেছে, তেজস্ক্রিয় মৌল সবশেষে কোন মৌলতে পরিণত? এটা হচ্ছে পিবিতে পরিণত, সিসা। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে সিসা। পরের কোশ্চেন দেখো, এটা ছিল 11 দাগের কোশ্চেন। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ আমাদের মিলাতে হবে। প্রথম কোশ্চেনে বলেছে দেখো যে সর্বোচ্চ
তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় মৌল, সর্বোচ্চ তড়িৎ ধনাত্মক অতেজস্ক্রিয় মৌল হচ্ছে কি, দেখো অপশন গুলো দেখতে হবে, অ্যান্সার হবে অপশন সি, সিএস। তারপর বলেছে আত্মরক্ষায় সমর্থ ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, অপশন ডি। তারপর হচ্ছে তরল সন্ধিগত মৌল, অপশন বি এইচজি। আর হচ্ছে আম্লিক বিগালক হচ্ছে অপশন এ SiO2। 12 দাগের কোশ্চেনে বলেছে যে দুটি অধাতব পরমাণুর মধ্যে ড্যাশ বন্ধন গঠিত হয়, অ্যান্সার হবে সমযোজী। পরের কোশ্চেন বলেছে এমন একটি আয়নীয় যৌগের সংকেত লিখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটি ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের পরমাণুর মধ্যে, এটার অ্যান্সার হবে LiA, লিথিয়াম ফ্লোরাইড। লিথিয়াম ফ্লোরাইড হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তর, তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তি, তড়িৎ শক্তি থেকে হচ্ছে রাসায়নিক ঠিক আছে। এর সঙ্গে আরেকটি কোশ্চেন হয় যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন প্রবাহ ব্যবহার করা হয়, ডিসি প্রবাহ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণের সময়। তাহলে বোঝা গেল, তাহলে তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমরা দুটো কোশ্চেন পেলাম এখান থেকে, যে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় আর কোন প্রকার প্রবাহ এক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে ডিসি প্রবাহ ব্যবহার করা হয়। পরের কোশ্চেনে বলেছে যে তীব্র তড়িৎ বিশ্লেষের একটি উদাহরণ, তীব্র তড়িৎ বিশ্লেষের একটি উদাহরণ তোমরা সবাই জানো, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ NaCl এর জলীয় দ্রবণ, ঠিক আছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে যে তড়িৎ পরিবহন করে অথচ তড়িৎ অবিশ্লেষ্য এমন একটি পদার্থের নাম, তাহলে তড়িৎ পরিবহন করে কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য, এটা অ্যান্সার হবে গ্রাফাইট। পরের কোশ্চেন কি বলেছে দেখো, ওলিয়াম কি, ওলিয়াম, ওলিয়াম হচ্ছে, দেখো ওলিয়াম থেকে তিনটে মতো কোশ্চেন হয়, একটা যেমন দিয়েছে যে ওলিয়াম সঙ্গে দেয় ওলিয়ামের সংকেত কি, আর হচ্ছে ওলিয়ামের রাসায়নিক নাম, এই তিনটে কোশ্চেন আসে। তাহলে ওলিয়াম কি প্রথম তোমাদের বলি, 98% H2SO4 ও 5% আচ্ছা 2% হচ্ছে SO3, SO3 এর ফুল ফর্ম কি হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। সালফার ট্রাইঅক্সাইড, তাহলে কি পেলাম 98% H2SO4, এটা হচ্ছে H2SO4 আর হচ্ছে SO3, এটা বাদ দাও পার্সেন্টেজটা, তাহলে 2% লিখতে পারো, কোনো সমস্যা নাই। 98% H2SO4 আর SO3 বলতে সালফার ট্রাইঅক্সাইডের মিশ্রণকে বলা হয় ওলিয়াম, হয়েছে। এবার দেয় ওলিয়ামের সংকেত, ওলিয়ামের সংকেত হচ্ছে H2S2O, ওলিয়ামের সংকেত। আর দেয় ওলিয়ামের রাসায়নিক নাম, ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, পাইরোসালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। ওলিয়াম থেকে এই টাইপের কোশ্চেন গুলো আসে মেনলি। পরের কোশ্চেন দেখো কি বলেছে, ক্যালসিয়াম সায়ানামাইডের আর্দ্র বিশ্লেষণ করলে কোন গ্যাস পাওয়া যায়, অ্যান্সার হবে NH3, ঠিক আছে। বিক্রিয়াটা একটু দেখে নাও, ক্যালসিয়াম সায়ানামাইড CaCN আর্দ্র বিশ্লেষণ করা হচ্ছে, অর্থাৎ জল থাকছে থেকে পাচ্ছি NH3, সঙ্গে পাচ্ছি কি CaCO, ঠিক আছে। CaCO3 বলতে কি ক্যালসিয়াম কার্বনেট,
ক্যালসিয়াম ঠিক আছে। বিক্রিয়াগুলো তোমরা একটু দেখে রাখবে। এটা দেখো দুটো কোশ্চেন, যেমন এখানে কোশ্চেন দিয়েছে যে কোন গ্যাস পাওয়া যায়, সঙ্গে এটাও দেয় যে NH3 বলতে অ্যামোনিয়া ছাড়া আর কি উৎপন্ন, তখন অ্যান্সার হবে কি ক্যালসিয়াম কার্বনেট। পরের কোশ্চেন দেখো কি বলেছে, গঠন সংকেত লিখতে হবে। ইউপ্যাক আইউপ্যাক নামটা এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, সি মিথাইল বিউটোন। দেখো ওন বলতে কি, ওন বলতে হচ্ছে কিটোন, ঠিক আছে, কিটোন। বিউট বলতে কি, 4টা কার্বন। মিথাইল, মিথাইল বলতে 3 নম্বর পজিশনে CH3 থাকে। আচ্ছা কিভাবে করা হয়, প্রথমে আমরা কি করি, প্রথমে কার্বন গুলো দেখে নিই। তাহলে কার্বন গুলো আগে লিখি। 4টা কার্বন রয়েছে, 1 2 3। আচ্ছা এবার 2 নম্বর পজিশন ওর, তাহলে 2 নম্বর পজিশন। এদিক থেকে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4, আর 3 নম্বর পজিশনে রয়েছে মিথাইল বলতে CH3, তাহলে CH3 দিয়ে দিলাম। এরপর আমরা কার্বন দিয়ে ফিল আপ করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো কতগুলো বন্ড রয়েছে, এখানে দুটো, 3টে 4টা, তাহলে কার্বনের 4টা বন্ড ফিল আপ হয়ে গেল। এরপর দেখো এখানে রয়েছে কার্বন একটা, তাহলে এখানে CH3 হয়েছে। এখানে দেখো রয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, তাহলে 3টে, একটা থাকছে, আর এখানে 3টে হয়ে গেল 4টা করে বন্ড। বাট তোমরা এভাবেও করতে পারো, এই দিক থেকেও কাউন্ট করতে পারো 1 2 3, কোনো সমস্যা নেই, এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। বা যেটা তোমাদের বলছিলাম, যদি আমরা বাম থেকে ডানে যাই, সি সি সি, এটা এই দিক থেকে যদি আমরা কাউন্ট করি 1 2 3 4, সেই হিসেবে যদি নামকরণ করি, তাহলে এটার সঙ্গে থাকছে ও, আর এখানে 3 নম্বর পজিশনে CH3 থাকছে, ফিল আপ করছি হাইড্রোজেন দিয়ে, 3টে হাইড্রোজেন। এখানে দেখো 4টা ফিল আপ হয়ে গেছে, এখানে 3টে, একটা থাকছে, আর এখানে একটা, এখানে 3টে, বুঝে গেল। যে কোনো একটি তোমরা করতে পারো, কোনো সমস্যা। পরের কোশ্চেন দেখো কি বলেছে, এখানে সংকেত দিয়েছে, আমাদের আইউপ্যাক নামটা বের করতে দেওয়া আছে। একই রকম ভাবে আমরা করব। কার্বন প্রথমে আমরা দেখে নিয়েছি কার্বন কতগুলো রয়েছে, 1টা 2টো 3টে কার্বন রয়েছে, তাহলে 3টে কার্বনকে আগে লিখে দেব। CH, একটা কার্বনের সঙ্গে রয়েছে ক্লোরিন, বলতে ক্লোরিন থাকলে কি হয়, ক্লোরো হয়, আর এর সঙ্গে রয়েছে CH, হয়েছে। তাহলে কার্বন 1 2, তাহলে 2 ক্লোরো, তাহলে নাম হবে কি 2 ক্লোরো, 2 ক্লোরো। কার্বন রয়েছে 3টে, তাহলে প্রোপানল। CH আছে, তাহলে ন্যাল হচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে তার আইউপ্যাক। পরের কোশ্চেনে কি বলেছিল, যে কার্বন 12, হাইড্রোজেন N, ও হচ্ছে 2, যৌগটি ফর্মিক অ্যাসিডে সমগণীয় হলে N এর মান সমগণীয়, তাহলে তোমাদের আগে যাও। দেখো বলেছে যে ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সংকেত HCOOH, ফর্মিক অ্যাসিডের সংকেত। দেখো ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH, আমরা এটাকে লিখতে পারি এরকম CH2O2। এখান থেকে আমরা কি পাচ্ছি, কার্বন রয়েছে একটা, হাইড্রোজেন রয়েছে 2টো, আর অক্সিজেন রয়েছে। এরপর বলেছে দেখো সমগণীয়, সমগণীয় একটার থেকে আরেকটা যখন আমরা যাব, তার সঙ্গে যোগ হবে কি CH2, অর্থাৎ কার্বন একটা আর হাইড্রোজেন 2টো যোগ। এখন আমরা দেখছি, দেখো আমাদের লাগবে কত, কার্বন 12, কার্বন 12, আমাদের কার্বন একে আছে, তাহলে আমাদের 11 ধাপ করতে হবে। তাহলে 11 ধাপের জন্য, প্রত্যেক ধাপের জন্য আমাদের হাইড্রোজেন একটা জন্য, যদি একটা কার্বন একটা ধাপের জন্য আমাদের হাইড্রোজেনের পরিবর্তন হচ্ছে কত, 2টি, তাহলে এবারে হচ্ছে 12 ধাপ, 11 ধাপ, তাহলে 11 ধাপের জন্য দেখো একটি কার্বন হচ্ছে ফর্মিক অ্যাসিডে, একটি কার্বন থেকে 12টি কার্বন আমাদের যেতে হবে। এক ছিল CH,
C1H2O2। কার্বন 1 ছিল, 12তে যেতে হবে, তাহলে কতগুলো ধাপ হচ্ছে? 11টা ধাপ হচ্ছে। এখন হাইড্রোজেনের পরিবর্তন কত হবে? একটার জন্য হাইড্রোজেনের পরিবর্তন হচ্ছে 2টা, তাহলে 11টা ধাপের জন্য 11 × 2 সমান হচ্ছে 22 হয়েছে। 22টা পরিবর্তন হচ্ছে। আর আগে আমাদের ছিল কটা? 2টো, তাহলে 22 + 2, তাহলে হাইড্রোজেনের মোট সংখ্যা হবে কত? 24। বোঝা গেছে? এটা এখানে একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নেবে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেন গুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো যদি লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। বাই বাই।